ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বল ও গতি চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি সরণ, দ্রুতি, বেগ ও ত্বরণটা নিয়ে আলোচনা করব। প্রথম আমি কিন্তু সরণটা নিয়ে আলোচনা করছি। দেখো, সরণ জিনিসটা কি সেটা জানার আগে তোমাদের কিন্তু এই ছবিটা একটু ভালো করে বুঝতে হবে। সেটা কি, দেখো, একটা ব্যক্তি এ থেকে সি বিন্দুতে যেতে চাইছে, ঠিক আছে? সেটা কিন্তু দুটো পথে যাওয়া যায়। একটা হচ্ছে এ থেকে ডিরেক্ট সিতে যাওয়া যায়, আর একটা কি এ থেকে বিতে গিয়ে তারপরে কিন্তু বি থেকে সিতে যাওয়া যায়, ঠিক আছে? এখানে দেখো আমি তীর চিহ্ন দিয়ে দিয়েছি। এ থেকে বিতে যাচ্ছে প্রথম, তারপরে কিন্তু বি থেকে সিতে যাচ্ছে, এখানে তীর চিহ্ন দেওয়া আছে। আর একটা কি পথ, এ থেকে ডিরেক্ট কিন্তু সিতে, এখানেও দেখো তীর চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? এবার দেখো, এ থেকে বিতে যেতে যে দূরত্ব অতিক্রম করছে ব্যক্তিটা সেটা হচ্ছে 8 মিটার। বি থেকে সিতে যেতে যে দূরত্ব অতিক্রম করছে ব্যক্তিটা সেটা হচ্ছে 15 মিটার। তাহলে এ থেকে সিতে যেতে মোট দূরত্ব অতিক্রম করছে কত ব্যক্তিটা? না, এ থেকে সিতে যেতে মোট দূরত্ব হচ্ছে এ বির দূরত্ব একটা হচ্ছে 8 মিটার, আর বিসির দূরত্ব যেটা হচ্ছে 15 মিটার। দেখো, এই দুটো যোগ করে দিয়ে যোগফল কত হচ্ছে? 23 মিটার। তাহলে এ থেকে সিতে যেতে যদি এই ঘুরপথে যায় তাহলে ব্যক্তিটাকে কত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে? মোট কিন্তু 23 মিটার দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, ঠিক আছে? আর একটা পথ কি না, এ থেকে ডিরেক্ট কিন্তু সিতে যাচ্ছে। তাহলে এ সি এর দূরত্বটা কিন্তু আমাকে বের করতে হবে, ঠিক আছে? দেখো, সেটা কি লিখেছি, এ থেকে সিতে যেতে মোট দূরত্ব যেটা কি না এসি এর সরলরৈখিক দূরত্ব, কারণ এটা সরল পথে আছে, ঠিক আছে? সেই কারণে আমি কিন্তু এখানে সরলরৈখিক দূরত্বটা লিখেছি। এবার দেখো, এসি এর দূরত্বটা বার করতে গেলে আমাদের কি জানতে হবে না, এ বি সি একটা যে সমকোণী ত্রিভুজ সেটা কিন্তু জানতে হবে। এখানে বি কোণটা কিন্তু সমকোণ। সমকোণ মানে কি? 90 ডিগ্রি। দেখো আমি পাশে কিন্তু লিখে দিয়েছি, কোণ বি সমান 90 ডিগ্রি সমান কিন্তু এক সমকোণ, ঠিক আছে? তাহলে এখানে যদি এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রে অতিভুজ কোনটা না, অতিভুজ কিন্তু এসি। দেখো আমি লিখে দিয়েছি কিন্তু অতিভুজ, ঠিক আছে? তাহলে অতিভুজের মানটা বের করতে গেলে কি করতে হয় না, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রটা আমরা জানি। সেখানে ভূমি আর লম্বের মানটা বসিয়ে তবে কিন্তু আমরা অতিভুজের মানটা বের করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে দেখো, অতিভুজ স্কয়ার সমান আমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমি কিন্তু লিখে দিয়েছি। এখানে লম্ব মানে কি না, লম্ব দেখো এবি, পাশেও কিন্তু লিখে দিয়েছি লম্ব এবি, তার দৈর্ঘ্যটা কত সেটা হচ্ছে 8 মিটার। আর বিসি হচ্ছে ভূমি, তার দৈর্ঘ্যটা কত? 15 মিটার। এখানে দেখো মানগুলো কিন্তু আমি বসিয়ে দিয়েছি। লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বেশি, এবি এর মান 8 সেন্টিমিটার, 8 মিটার মানটা বসিয়ে দিয়েছি। আর বিসি এর মান হচ্ছে 15, সেখানে কিন্তু আমি 15 স্কয়ার লিখে দিয়েছি, এখানে কিন্তু 8 স্কয়ার লিখে দিয়েছি, ঠিক আছে? এবার দেখো, এসি স্কয়ার সমান আমি কি লিখতে পারি না, এসি স্কয়ার সমান আমি এবার লিখতে পারি 8 স্কয়ার কত হয়? 64 হয়। আর 15 স্কয়ার কত হয় না 225 হয়। তাহলে এই দুটো এখন আমি যোগ করে যোগফল কত পাচ্ছি? 289 পাচ্ছি। তাহলে এখন আমার এসি স্কয়ার সমান কত পাচ্ছি না 289 কিন্তু পেয়ে যাচ্ছি, যেটা আমি দেখো উপরে লিখেছি, ঠিক আছে? তাহলে এসি স্কয়ার সমান 289। এই 289টাকে আর একটা কীভাবে লিখতে পারি না, 17 স্কয়ার আমি কিন্তু লিখতে পারি, কারণ দুটো 17 গুণ করলে তবেই কিন্তু আমি 289টা পাই, ঠিক আছে? তাহলে এসি সমান আমি কি লিখতে পারছি এখন? 17 মিটার আমি কিন্তু লিখে দিতে পারছি। তাহলে এই মানটাই কিন্তু এই জায়গাটাতে আমি কিন্তু বসাবো। তাহলে এসি এর এখন সরলরৈখিক দূরত্বটা কত না 17 মিটার, যেটা আমাদের কিন্তু সরণ হয়ে যাচ্ছে। কেন আমি সরণ বুঝলাম না, সরণ হচ্ছে সেটাই, কোনো ব্যক্তি বা বস্তু তার গন্তব্যস্থলে পৌঁছাতে যে মিনিমাম বা কমপক্ষে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে সরণ, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এ থেকে সি মানে সি হচ্ছে গন্তব্যস্থল, সেটা দুটো পথে যেতে পারছে। একটা হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, আর একটা হচ্ছে ডিরেক্ট এ থেকে সি। তাহলে কমপক্ষে যে দূরত্ব অতিক্রম করতে হচ্ছে ব্যক্তিটাকে সেটা কি না এসি পথটা। তাহলে এসি পথের দৈর্ঘ্যটা কত না 17 মিটার। তাহলে কমপক্ষে 17 মিটার কিন্তু দূরত্ব অতিক্রম করে ব্যক্তিটি সি বিন্দুতে পৌঁছাচ্ছে, অর্থাৎ গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। সেই কারণে 17 মিটারটা হচ্ছে ব্যক্তিটার সরণ। আশা করি বুঝতে পারলে। তাহলে এবার কিন্তু আমাদের সংজ্ঞাটা জানতে হবে। দেখো কি লিখেছি, একটি বস্তুকণা নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করলে, এখানে দেখো নির্দিষ্ট দিকে কথাটা নিচে আমি আন্ডারলাইন করে দিয়েছি, এর মানেটা কিন্তু আমি পরবর্তী সময়ে বলে দেব।
বস্তু কণাটির প্রাথমিক ও অন্তিম অবস্থানের মাঝের সরলরৈখিক দূরত্বই হলো ওই বস্তু কণার সরণ। এখানে দেখো ছবিটাতে তোমরা ভালো করে খেয়াল করো, এ বিন্দুটা হচ্ছে প্রাথমিক অবস্থান আর সি বিন্দুটা হচ্ছে অন্তিম অবস্থান। তাহলে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব সেটাই কিন্তু সরণ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে যে কোনো জায়গায় তোমরা যদি দেখতে পাও, মানে আঁকা বাঁকা পথে, যেমন এই ছবিটার ক্ষেত্রে তোমরা দেখো এ বিন্দুটা হচ্ছে কি না প্রাথমিক অবস্থান আর বি বিন্দুটা হচ্ছে অন্তিম অবস্থান। তাহলে বক্রপথে কিন্তু ব্যক্তি যখন কোনো যাতায়াত করছে তখন সেটা কি হচ্ছে, এটা হচ্ছে প্রাথমিক অবস্থান আর এটা অন্তিম অবস্থান। তাহলে এই দুটোকে আমি যদি সরলরৈখিক পথ আমি যোগ করি তাহলে কি হয়ে যাচ্ছে না এবি মানটাই কিন্তু ব্যক্তি বা বস্তুটা সরণ হয়ে যাচ্ছে। আর সরণ সবসময় কিন্তু সরলরৈখিক দূরত্বই হয়, কখনো কিন্তু বক্রপথ হয় না। ঠিক আছে, এবার দেখো তারপরে কি লিখেছি, সুতরাং কোনো বস্তু এক স্থান থেকে অন্য স্থানে কোন পথে কতটা গেল তার উপর কিন্তু সরণ নির্ভর করে না। অর্থাৎ সরণ সবসময় কিন্তু কমপক্ষে যে দূরত্ব অতিক্রম করতে হবে এবং সেই পথটা হচ্ছে সরলরৈখিক পথ, সেটাই কিন্তু হয়ে যাচ্ছে সরণ। তাহলে কোন পথে কোনো বস্তু বা ব্যক্তি গেল, কতটা গেল তার উপর কিন্তু সরণ নির্ভর করে না। আর এটাকে কি বলছে না সরণ কিন্তু পথ নির্ভর নয়। ঠিক আছে, শুধুমাত্র কিসের ওপর নির্ভর করে না বস্তুটার প্রাথমিক ও অন্তিম অবস্থানের ওপর কিন্তু নির্ভরশীল, যেটা আমি তোমাদের এই ছবিতে কিন্তু দেখালাম। এই ছবিতেও দেখিয়েছি। যদি তোমাদের এইটা হয়তো মনে হতে পারে এটা হচ্ছে সরলরৈখিক পথ, একটু বক্রপথে দেখালে ভালো হয়, তখন কিন্তু তোমরা এই ছবিটা দেখে বুঝতে পারো। ঠিক আছে, এবার আসছি দেখো পরেরটা। তাই প্রাথমিক ও অন্তিম অবস্থান একই হলে বস্তুর সরণ শূন্য হবে। এবার দেখো এই ছবিটার ক্ষেত্রে তোমরা খেয়াল করো, এখানে কি না এ হচ্ছে প্রাথমিক অবস্থান। একটা ব্যক্তি বা বস্তু যখন এই বক্রপথে গিয়ে আবার যখন এই এ পথে মানে এ বিন্দুতেই যখন মিলিত হয় তখন সেই বিন্দুটা কি হয়ে যাচ্ছে না সি বিন্দু বা বি বিন্দু বা অন্তিম অবস্থান। তাহলে কি হচ্ছে, প্রাথমিক আর অন্তিম অবস্থান একটা বিন্দুতেই কিন্তু অবস্থান করছে। এক্ষেত্রে আমি এরকম কোনো সরলরৈখিক দূরত্ব পাচ্ছি না, তার ফলে কি হচ্ছে না সরণের মান কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই জায়গাটাই কিন্তু বলা হয়েছে যে প্রাথমিক আর অন্তিম অবস্থান একই হলে বস্তুর সরণ শূন্য হবে। সরণের মান ও অভিমুখ আছে। দেখো মানটা তোমরা এই ছবিটার ক্ষেত্রে তোমরা দেখতে পেলে যে মানটা কত না 17 মিটার। আর অভিমুখটা দেখো আমি দেখিয়ে দিয়েছি, এ থেকে সি বিন্দুর দিকে কিন্তু মানে ব্যক্তি বা বস্তুটা কিন্তু যাচ্ছে, সেই কারণে কিন্তু আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, আর এটাই হচ্ছে অভিমুখ প্রকাশ করছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে যে সরণের মান ও অভিমুখ আছে, সেই কারণে সরণ কি না সরণ কিন্তু ভেক্টর রাশি। ঠিক আছে, সেই কারণে সরণ কি না সরণ কিন্তু ভেক্টর রাশি। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু যে সরণ কোন ধরনের রাশি, ভেক্টর রাশি। কেন, কারণ সরণের মান অভিমুখ কিন্তু 2 আছে সেই কারণে। এবার দেখো শূন্য সরণের ক্ষেত্রে তোমাদের একটা কোশ্চেন করতে পারে যে শূন্য সরণের মান কি। শূন্য সরণের মান হচ্ছে শূন্য, যেটা তোমরা এই ছবিটা দেখে বুঝতে পারলে। এবার দেখো এই ছবিটার ক্ষেত্রেই তোমরা খেয়াল করো, এখানে হচ্ছে অন্তিম অবস্থান আর প্রাথমিক অবস্থান যেহেতু একই বিন্দুতে, সেই কারণে এই সরলরৈখিক দূরত্বটা আমরা মাপতে পারছি না। তার ফলে কি হচ্ছে, এরকম কোনো কিন্তু তীর চিহ্ন দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, যার ফলে কি না শূন্য সরণের কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। এখানে দেখো লিখে দিয়েছি আমি, শূন্য সরণের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, শুধুমাত্র কিন্তু মান আছে। আশা করি বুঝতে পেরেছ। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু যে কটা লাইন আমি পড়ালাম। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এবার আসি দেখো পরেরটা কি না পরেরটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ঠিক একই জিনিস সরণের মতোই, শুধু সরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্যটা কোথায় সেটাও কিন্তু আমি বলে দেবো। এটা দেখো অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে যে পয়েন্টগুলো লিখেছি, প্রথমটা লিখেছি এটি পথ নির্ভর। কেন না এখানে দেখো একজন ব্যক্তি বা বস্তু সেটা কি হচ্ছে না এই যে বক্রপথে সেটা কিন্তু বি বিন্দুতে পৌঁছাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অন্তিম অবস্থান আর এটা হচ্ছে প্রাথমিক অবস্থান। তাহলে এই যে বক্রপথে যাচ্ছে সেটা আঁকা বাঁকা পথে যাচ্ছে, তাহলে এই বক্রপথে যে দূরত্বটা যাচ্ছে সেটাই কিন্তু অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, একটা কথা বারবার বলছি তোমরা মনে রেখো যে সরণ কিন্তু সবসময় সরলরৈখিক হয়, আর অতিক্রান্ত দূরত্ব বক্রপথ হতে পারে, সেটা সরল পথ কিন্তু হতে পারে।
ঠিক আছে, তাহলে এই জায়গাটা থেকেই তোমরা বুঝতে পারছো এই যে বক্রপথটা আমি এঁকেছি সেটা কিন্তু অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করছে। সেই কারণেই দেখো আমি তোমাদের বোঝানোর জন্য হয়তো তীর চিহ্ন দিয়েছি, কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো তীর চিহ্ন হবে না। কারণ কি না, অতিক্রান্ত দূরত্বের শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ নেই। সেই কারণে কি অতিক্রান্ত দূরত্ব কিন্তু একটা স্কেলার রাশি। আর এই জায়গাটাতেই কিন্তু সরণের সঙ্গে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য। কারণ আমি এর আগেই বললাম সরণ হচ্ছে ভেক্টর রাশি, আর অতিক্রান্ত দূরত্ব এইমাত্র বললাম যে স্কেলার রাশি, কারণ এর শুধুমাত্র মান আছে। ঠিক আছে, আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পথ নির্ভর, কারণ এটা আঁকাবাঁকা পথেও যেতে পারে বা সরল পথেও কিন্তু যেতে পারে। আর যেটা সরণ সেটা শুধুমাত্র কিন্তু সরল পথেই যেতে পারে। এখানে যদি আমি সরণটা দেখি তাহলে কি না, প্রাথমিক আর অন্তিম অবস্থান যে বিন্দু দুটো আছে শুধুমাত্র আমি যোগ করে দিই, তাহলে আমি সরণ পেয়ে যাব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো অতিক্রান্ত দূরত্বের একক কি, সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেন্টিমিটার আর এসআই পদ্ধতিতে মিটার। ঠিক একই হচ্ছে সরণের একক, এটা তোমাদের আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম। ঠিক আছে, সরণেরও কিন্তু সিজিএস পদ্ধতিতে একক সেন্টিমিটার আর এসআই পদ্ধতিতে একক কিন্তু মিটার। ঠিক আছে, এবার দেখো এই ছবিটাতে ভালো করে তোমরা দেখো যে অতিক্রান্ত দূরত্ব যে বক্রপথটা আমি এঁকেছি সেটা কিন্তু কখনোই দুটো বিন্দু একই হতে পারে না। ঠিক আছে, কারণ আমি আগের ছবিটাতেই বোঝালাম, দেখো যেটা আমি দেখালাম যে এ আর সি বিন্দু যখন একটাই বিন্দু হবে তখনও দেখো বস্তু বা ব্যক্তিটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব কিন্তু কখনো শূন্য হতে পারে না, কিন্তু বস্তুর সরণ শূন্য হতে পারে। কারণ কি, প্রাথমিক আর অন্তিম অবস্থান যদি একই হয়। আশা করি বুঝতে পেরেছ। আর এই লাইনটাতেই কিন্তু আমি বলে দিয়েছি, দেখো এর মান কিন্তু কখনোই শূন্য হয় না অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে। ভীষণ ইম্পর্ট্যান্ট, আমি কিন্তু স্টার মার্কও করে দিয়েছি। ঠিক আছে, এবার আসি দেখো দ্রুতি। দ্রুতির এককটা প্রথম বলে দিই, কারণ এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, সেই কারণে কিন্তু এইটা প্রথম আমি বলছি। এককটা কি না, দ্রুতির একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতি কি না, মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। ঠিক আছে, এবার দেখো দ্রুতি জিনিসটা কি সেটা বোঝার আগে এই ছবিটা কিন্তু তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। একজন ব্যক্তি বা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, সেটা কিন্তু বি বিন্দুতে এসে থামছে। ঠিক আছে, যখন এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে ঠিক সেই মুহূর্তে সময়টা কত দেখলো না, সময়টা কিন্তু ঘড়িতে দেখলো সকাল 9টা। আর তখন ওডোমিটার যন্ত্রে যে দূরত্বটা দেখলো সেটা কি না 40 কিলোমিটার। এটা বলে দিই যে ওডোমিটার যন্ত্রটা সবসময় কিন্তু দূরত্বকেই মেজার করে বা দূরত্বই পরিমাপ করে। আর সেটা কি এককে, সেটা কিন্তু সবসময় কিলোমিটার এককে কিন্তু প্রকাশ করে। ইংরেজিতে এটা বলা হয় আর বাংলাতে কিন্তু এই হিসেবে লেখা হয়। ঠিক আছে, এবার দেখো এ থেকে ব্যক্তি বা বস্তুটা বি বিন্দুর দিকে যাত্রা শুরু করলো এবং বি বিন্দুতে এসে থামলো। তখন সময়টা কত দেখলো না, সকাল 11টা কিন্তু দেখলো। আর তখন ওডোমিটার যন্ত্রে যে দূরত্বটা দেখতে পেল সেটা কত না 60 কিলোমিটার কিন্তু দেখতে পেল। ঠিক আছে, এবার দেখো এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে তার সময় কত লাগছে না, এখানে 11 মানে 11 বিয়োগ 9 যদি বিয়োগ করি বিয়োগফল কত হচ্ছে না 2 ঘন্টা। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে সময় লাগছে 2 ঘন্টা। ঠিক আছে, আর এই বিন্দু থেকে বি বিন্দুতে যেতে সে মানে ব্যক্তিটা কত দূরত্ব অতিক্রম করছে না 60 থেকে 40 আমি যদি বিয়োগ করি বিয়োগফল কত হচ্ছে না 20। একক কত কিলোমিটার, তাহলে 20 কিলোমিটার সে দূরত্ব অতিক্রম করছে কত ঘন্টায় না 2 ঘন্টায়। এটাই দেখো লিখেছি, 2 ঘন্টায় যায় 20 কিলোমিটার, 1 ঘন্টায় যায় কত হবে না 20 ভাজিতক কিন্তু 2 হয়ে যাবে। এবার আমি যদি ভাগ করি ভাগফল কত হচ্ছে না 10 কিলোমিটার কিন্তু হয়ে যাচ্ছে। আর এই 10 কিলোমিটারটাই হচ্ছে কিন্তু দ্রুতি। ঠিক আছে, তাহলে এই দ্রুতি সংজ্ঞাটা থেকে দেখো জানার আগে তোমাদের একটু আমি বলে দিই, তাহলে সংজ্ঞাটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা তো বুঝলাম দ্রুতি, যে একক সময়ে যে দূরত্ব যায় সেটাই হচ্ছে দ্রুতি। উপরে থাকবে দূরত্ব, এখানে দেখো 20টা কি না অতিক্রান্ত দূরত্ব, আর নিচে কি আছে দেখো সময় আছে, এখানে সময় দেখো 2 ঘন্টা আছে, সেই কারণে সময়টা কিন্তু আমি 2 লিখেছি। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময় যদি করি তাহলে কিন্তু আমি দ্রুতি পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে বস্তু তার দ্রুতি কত হবে না 40 কিলোমিটার পার ঘন্টা বা আওয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো সংজ্ঞাটায় আসছি। সংজ্ঞাটা কি বলেছে, একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুটা দ্রুতি বলে। তাহলে দ্রুতি সমান আমি কি লিখতে পারি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, এবার দেখো
আমি যখন তোমাদের অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে বললাম, আমি কি বললাম না অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পথ নির্ভর। তাহলে দ্রুতি যেহেতু অতিক্রান্ত দূরত্বের ওপর নির্ভর করছে আর অতিক্রান্ত দূরত্ব যেহেতু পথ নির্ভর, তার মানে দ্রুতিটাও কি পথ নির্ভর। ঠিক আছে, দেখো আমি লিখে দিয়েছি দূরত্ব পথ নির্ভর হওয়ায় এটি আঁকাবাঁকা পথে হতেই পারে, অর্থাৎ দূরত্বের কোনো অভিমুখ না থাকায় দ্রুতিরও কিন্তু কোনো অভিমুখ থাকে না। ঠিক আছে, কারণ অতিক্রান্ত দূরত্বে শুধু মান আছে, কোনো অভিমুখ নেই, সেই কারণে কিন্তু দ্রুতিরও মান আছে কিন্তু অভিমুখ নেই। সেই কারণে দ্রুতি কি না, দ্রুতি কিন্তু স্কেলার রাশি। ঠিক আছে, দেখো আমি লিখে দিয়েছি সেই কারণে দ্রুতি কিন্তু স্কেলার রাশি। ঠিক আছে, আর অতিক্রান্ত দূরত্বের মান যেহেতু কখনো শূন্য হতে পারে না, সেই কারণে কিন্তু দ্রুতির মানও কিন্তু কখনো শূন্য হতে পারে না। ভীষণ ইম্পর্টেন্ট, দেখো এই লাইনটা আমি বলে দিয়েছি, এটির মান শূন্য হয় না। আশা করি বুঝতে পেরেছ। এবার এখান থেকে আসছি, দেখো দ্রুতি, সমদ্রুতি আর অসমদ্রুতি, মানে দ্রুতির দুটো ভাগ, একটা হচ্ছে সমদ্রুতি, একটা হচ্ছে অসমদ্রুতি। সমদ্রুতি জিনিসটা কি, যদি কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে তবে ওই বস্তুটি সমদ্রুতি সম্পন্ন হয়। দেখো আমি একটু ছবি দেখে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো কোনো ব্যক্তি বা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে যাত্রা শুরু করেছে। ঠিক আছে, আর মাঝে দেখো আমি 3টে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে যেহেতু দেখো দ্রুতির কোনো অভিমুখ নেই, সেই কারণে কিন্তু আমি এখানে দেখো অভিমুখটা প্রকাশ করিনি, কিন্তু আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাত্রা শুরু করেছে। এখানে আমি 3টে ভাগে ভেঙে নিয়েছি মোট পথটাকে। দেখো সংখ্যাটাতে কি আছে, সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে এ থেকে সি বিন্দুতে যেতে। আর এই যে দুটো বিন্দু আমি নিচে, একটা হচ্ছে সি বিন্দু আর একটা হচ্ছে ডি বিন্দু। এ থেকে সি বিন্দুতে যেতে সময় কত লাগছে, 1 সেকেন্ড। আর এখানে দূরত্বটা কত নিচ্ছে না, দূরত্বটা কিন্তু 7 মিটার অতিক্রম করছে। ঠিক আছে, আবার সি বিন্দু থেকে ডি বিন্দুতে যেতে সময়টা কত নিচ্ছে, 1 সেকেন্ড। আর এখানে দূরত্বটা কত অতিক্রম করছে না, 7 মিটার। ঠিক আছে, ডি থেকে বি বিন্দুতে যেতে সময়টা কত নিচ্ছে, 1 সেকেন্ড। আর এখানে কত দূরত্ব অতিক্রম করছে, 7 মিটার। তাহলে এক্ষেত্রে দেখো যে সমান সময়ের ব্যবধানে, অর্থাৎ কি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু 1 সেকেন্ড করে সময় লাগছে, আর এখানে সমান দূরত্ব অতিক্রম করছে প্রত্যেকটাতেই দেখো 7 মিটার 7 মিটার 7 মিটার। তাহলে দূরত্ব সেম এবং সময়ের ব্যবধানটাও সেম। এক্ষেত্রে এই ধরনের দ্রুতিকে বলা হয় কি, সমদ্রুতি। দেখো আমি নিচে লিখে দিয়েছি যে বস্তুটি সমদ্রুতি সম্পন্ন হয়। আশা করি বুঝতে পেরেছ। তাহলে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করলে সেটা কিন্তু সমদ্রুতি হয়। ঠিক এর উল্টোটা হবে অসমদ্রুতি, অর্থাৎ কি সমান সময়ের ব্যবধানে যদি বিভিন্ন দূরত্ব অতিক্রম করে সেক্ষেত্রে কিন্তু অসমদ্রুতি হয়। দেখো আমি লিখে দিয়েছি। ঠিক আছে, যদি কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম না করে তবে বস্তুটি অসমদ্রুতি সম্পন্ন হয়। যেমন দেখো ছবিটা আমি এঁকে দিয়েছি, বস্তুটি যদি এ থেকে বি বিন্দুর দিকে যাত্রা শুরু করে, তাহলে এটাকে আমি যদি 3টে ভাগে ভাগ করে নিই, প্রথম এখানটা যদি আমি সি নিই, এখানটা হচ্ছে ডি বিন্দু, এ থেকে সিতে যেতে 1 সেকেন্ড। আর এখানে দূরত্বটা কত, 4 মিটার অতিক্রম করছে। সি থেকে ডিতে যেতে সময় লাগছে কত, 1 সেকেন্ড। আর এখানে দূরত্বটা কত, 5 মিটার। দেখো আগেরটায় 4, এবারটা হচ্ছে 5। ডি থেকে বি বিন্দুতে যেতে সময় লাগছে কত, 1 সেকেন্ড। এক্ষেত্রে দূরত্বটা কত, 6 মিটার। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো সময়টা কিন্তু সেম, কিন্তু অতিক্রান্ত দূরত্বটা অর্থাৎ 4 মিটার, প্রথমে 5 মিটার, তারপরে কিন্তু 6 মিটার, মানে আলাদা আলাদা হচ্ছে। সেই কারণেই এটা কিন্তু অসমদ্রুতি সম্পন্ন হয়। এবার দেখো তোমাদের আমি দেখাবো যে সমদ্রুতি করতে গেলে, মানে যখন আমি সমদ্রুতি থাকবে তখন কিভাবে আমি দ্রুতির মানটা নির্ণয় করব, বা যখন অসমদ্রুতি হবে তখন আমি কিভাবে দ্রুতির মানটা নির্ণয় করব। প্রথম আমি কিন্তু অসমদ্রুতিটার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। দেখো দ্রুতি সমান আমরা কি জানি না, দ্রুতি সমান আমরা মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এটা আমরা জানি। তাহলে আমি একটু লিখে নিই যেটা জানি, মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট দূরত্ব। ঠিক আছে, মোট অতিক্রান্ত দূরত্ব ভাজিতক মোট সময়। ঠিক আছে, মোট অতিক্রান্ত দূরত্ব ভাজিতক মোট সময়। এবার দেখো মোট সময় এখানে কতটা সময় লাগছে, 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড। তাহলে 3টে এক যোগ করলে যোগফল কত হচ্ছে, 3 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে মোট। দেখো এখানে কত অতিক্রান্ত দূরত্ব, প্রথমে 4 মিটার, তারপরে 5 মিটার, তারপরে কিন্তু 6 মিটার।
6 5 যোগ করলে কত 11, 11 আর 4 যোগ করলে কত হচ্ছে না 15। তাহলে আমার কিন্তু মোট দূরত্বটা কত হয়ে যাচ্ছে 15 মিটার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো আমি যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে না 5 কিন্তু হয়ে যাচ্ছে। এককটা কত কিলোমিটার পার ঘন্টা, সরি এখানে সেকেন্ড আছে যেহেতু এখানে কিন্তু সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমার কিন্তু দ্রুতির মানটা কত হয়ে যাচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, এবার আসছি দেখো সমদ্রুতিটার ক্ষেত্রে কিভাবে বের করব না দ্রুতি সমান আমরা কি জানি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে আমি দেখো লিখছি, যেহেতু এখানে আমার জায়গাটা নেই সে কারণে কিন্তু আমি এটা লিখছি না। ঠিক আছে, এইটা দেখে দেখে মানটা আমি এখানে বসাচ্ছি। তাহলে দ্রুতি দেখো আমি কি বললাম নিচে হচ্ছে মোট সময়, এখানে 1 সেকেন্ড 1 সেকেন্ড আর 1 সেকেন্ড তিনটে এক যোগ করলে কত হচ্ছে 3 সেকেন্ড। ঠিক আছে, আর এখানে দূরত্বটা দেখো কত না 7 7 আর 7 তিনটে 7 যোগ করলে যোগফল কত হয় 21, আমি লিখে দিলাম। এবার যদি আমি কাটাকুটি করি, কাটাকুটি করলে কত হচ্ছে না 7 হয়ে যাচ্ছে। এককটা কত এখানে আছে দেখো কিলোমিটার, এই সরি মিটার আছে। ঠিক আছে মিটার, আর এখানে হচ্ছে নিচে কি আছে সেকেন্ড আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 7 মিটার পার সেকেন্ড এখন কিন্তু দ্রুতিটা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ না যখন সমদ্রুতি সম্পন্ন হবে তখন এই মানে যে দূরত্বটা অতিক্রম করবে সেই দূরত্বের মধ্যে কিন্তু দূরত্বটা থাকবে, অর্থাৎ যে এখানে দেখো তিনটেই 7, তাহলে আর উত্তরটাও বেরোলো আমার 7, তার মানে 7ই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ সেম থাকবে সমদ্রুতি হলে। আর যদি অসমদ্রুতি হয় তখন কিন্তু আমাদের মানটা বের করতে হবে এইভাবে। আশা করি বুঝতে পেরেছো। আমি এককটা একটু বলে দিই, দেখো এখানে আমি কিলোমিটার লিখে দিয়েছি, এখানে কিন্তু দেখো আছে মিটার, তোমরা কিন্তু এই এককগুলো একটু ভালো করে খেয়াল করবে, তাহলে আমার দ্রুতির একক কত হয়ে যাবে মিটার পার সেকেন্ড কিন্তু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো। এবার আসছি দেখো বেগ, বেগের এককটা বলে দিই। বেগ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা আমি তোমাদের আগের ভিডিওতেও কিন্তু বলে দিই। এবার আসি দেখো বেগের সংজ্ঞাটায়, বেগের সংজ্ঞাটায় কি বলেছে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটার বেগ বলে। এখানে দেখো নির্দিষ্ট দিকে, এই কথাটার নিচে আমি কিন্তু আন্ডারলাইন করে দিলাম, যেহেতু এখানে মানে সংজ্ঞাটাতে নির্দিষ্ট দিকের কথা বলা আছে সেই কারণে কিন্তু বেগের একটি অভিমুখ থাকে, সে যেহেতু অভিমুখ আছে সে কারণে কিন্তু বেগ একটি ভেক্টর রাশি। আশা করি বুঝতে পারলে। আর বেগের সঙ্গে কার তুলনীয় হয় না বেগের সঙ্গে কিন্তু এই দ্রুতির তুলনীয় হয়। শুধুমাত্র কোথায় পার্থক্য না দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি আর বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, এটাই শুধুমাত্র কিন্তু পার্থক্য এই দুটোর মধ্যে। তাছাড়া দেখো একক কিন্তু সেম। ঠিক আছে, এবার দেখো বেগ সমান তাহলে আমরা কি লিখতে পাচ্ছি না বেগ সমান আমরা লিখতে পাচ্ছি সরণ ভাজিতক সময় লিখতে পাচ্ছি। আর আমরা দ্রুতির ক্ষেত্রে কি লিখতে পাচ্ছিলাম মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, এবার দেখো আমি কি বলেছিলাম যে সরণের কিন্তু মানও আছে অভিমুখ আছে। ঠিক আছে, আর বেগ যেহেতু সরণের ওপর নির্ভরশীল তার মানে বেগেরও মান আছে অভিমুখ আছে, আর সেই কারণে কিন্তু বেগ কি না একটা ভেক্টর রাশি। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় কোশ্চেনটা এখানে আমি লিখে দিয়েছি সরণের যেহেতু মান অভিমুখ আছে তাই বেগেরও আছে মান ও অভিমুখ। এবার দেখো আমি কি তোমাদের বললাম না সরণের মান কিন্তু শূন্য হতে পারে কিন্তু অতিক্রান্ত দূরত্বের মান কখনো কিন্তু শূন্য হয় না। সরণের মান যেহেতু শূন্য হতে পারে আর বেগ যেহেতু সরণের ওপর নির্ভরশীল সেই কারণে কিন্তু বেগেরও মান শূন্য হতে পারে। এখানে আমি লিখে দিয়েছি দেখো সরণ শূন্য হলে বেগও কিন্তু শূন্য হবে। আশা করি বুঝতে পেরেছো, ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট এই লাইনটা। এবার আসছি সমবেগ ও অসমবেগ, ঠিক যেরকম সমদ্রুতি আর অসমদ্রুতি ছিল এখানটাও ঠিক এইরকম হবে। সংজ্ঞাটাতে কি বলা আছে যদি কোনো বস্তু একই অভিমুখে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব যায় তবে বস্তুটি সমবেগে চলছে বলা হয়। সংজ্ঞাটা ভালো করে খেয়াল করো, এখানে আমি বলেছি কিন্তু একই অভিমুখে। ঠিক আছে, মানে সমদ্রুতি আর সমবেগের মধ্যে পার্থক্যটা কোথায় হচ্ছে না সমদ্রুতির ক্ষেত্রে আমি কিন্তু এই একই অভিমুখে কথাটা কিন্তু বলিনি, কিন্তু সমবেগের ক্ষেত্রে আমি এই একই অভিমুখে কথাটা কিন্তু বললাম। কারণ কি না বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো আগেরটার সাথে সেম কোনটা আছে না সমান সময়ের ব্যবধানে সমান দূরত্বে যায়, অর্থাৎ সমদ্রুতির মতো ঠিক বাকিটা কিন্তু একই। এবার দেখো
আমি একটু তোমাদের বুঝিয়ে দিই। না, বস্তুটা যদি বা ব্যক্তিটা যদি এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাত্রা শুরু করে, এখানে দেখো আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি অভিমুখটা, এবং পথটা কীরকম হচ্ছে, পথটা কিন্তু সরল রৈখিক। যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে পথটা যদি সরল রৈখিক হয়, তাহলে এই ধরনের বেগকে কি বলা হয়, সম সরল রৈখিক গতি কিন্তু বলা হয়। সংজ্ঞাটা কি না, যদি পথটি সরল রৈখিক হয় তবে এই গতিকে বলা হয় সম সরল রৈখিক গতি। ঠিক আছে, এখানে কিন্তু সম সরল রৈখিক গতি, অর্থাৎ সমবেগ যেটা, শুধুমাত্র পথটা যদি সরল রেখা হয় তাহলেই সেটা সম সরল রৈখিক গতি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো ছবিটা, এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে পথটা কি বললাম, সরল রৈখিক, সেটা তখন আমি লিখে দিয়েছি। এবার এ থেকে এখানটা যদি আমি সি বিন্দু ধরি আর এখানটা আমি যদি ডি বিন্দু ধরি, এ থেকে সিতে যেতে আমার সময় কত লাগছে, 1 সেকেন্ড। আর এখানে দূরত্বটা কত অতিক্রম করছে, 4 কিলোমিটার। সি থেকে ডিতে যেতে সময় কত লাগছে, 1 সেকেন্ড, দূরত্বটা কত যাচ্ছে, 4 কিলোমিটার। ডি থেকে বিতে যেতে সময় লাগছে কত, 1 সেকেন্ড, দূরত্বটা কত যাচ্ছে না, 4 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একই অভিমুখে কিন্তু যাচ্ছে এবং সমান সময়ের ব্যবধানে কিন্তু সমান দূরত্ব অতিক্রম করছে। সেই কারণেই এই ধরনের বেগকে বলা হয় কি না, সম সরলরৈখিক গতি, বা যদি এটা সরলরেখা না হয় বক্রপথ হতো তাহলে কিন্তু সেটা সমবেগ হয়ে যেত। এবার আসি দেখো অসমবেগ। অসমবেগ কোনটা না, যদি কোনো বস্তু একই অভিমুখে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম না করে তবে সেই বস্তুটি কি অসমবেগে চলছে বলা হয়। ঠিক আছে, এখানে দেখো একই অভিমুখে বলছি কিন্তু দূরত্বটা কিন্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে না, যেরকম ঠিক অসম দ্রুতি ছিল। ঠিক আছে, তাহলে আর পথটা যদি সরল রৈখিক হয় তাহলে এই ধরনের গতিকে কি বলা হয় না, অসম সরল রৈখিক গতি বলা হয়। এবার আসি ছবিটায়, দেখো এ বিন্দু থেকে বি বিন্দুতে যদি যাত্রা শুরু করে, এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। এ থেকে সিতে যেতে দেখো, তার আগে বলে দিই এখানে কিন্তু আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি অভিমুখটা, একই অভিমুখে কিন্তু যাত্রা শুরু করেছে। ঠিক আছে, একই অভিমুখে, কারণ হচ্ছে কি না, বেগ যেহেতু ভেক্টর রাশি, ঠিক আছে, অভিমুখ দেখাতে হবে, সেই কারণে কিন্তু আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে এ থেকে সিতে যেতে সময় লাগছে 1 সেকেন্ড, দূরত্ব কত, 3 কিলোমিটার। সি থেকে ডিতে যেতে সময় লাগছে কত, 1 সেকেন্ড, দূরত্বটা কত, 4 কিলোমিটার। ডি থেকে বিতে যেতে সময় লাগছে কত, 1 সেকেন্ড, দূরত্বটা কত যাচ্ছে, 5 কিলোমিটার। তাহলে দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে সময় কিন্তু সেম, কিন্তু দূরত্বগুলো আলাদা হয়ে যাচ্ছে। যেহেতু দূরত্ব আলাদা সেই কারণে এই ধরনের গতি কি না, অসম সরলরৈখিক গতি বা অসম বেগ। ঠিক আছে, এবার দেখো দুটো ভাবে কিন্তু অসম বেগটা নির্ণয় করা যায়। এখানে আমি প্রথমটা যেটা বললাম, অভিমুখটাকে আমি কিন্তু একই রাখলাম, অর্থাৎ অভিমুখটা কিন্তু সেম, শুধুমাত্র মান পরিবর্তন হচ্ছে। কিন্তু এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অভিমুখটা পাল্টে যাচ্ছে কিন্তু মানটা সেম থাকছে বা একই থাকছে। সেরকম উদাহরণটা কি না, যদি কোনো বস্তু বক্রপথে যায় তখন সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করলেও প্রতি মুহূর্তে বস্তুটির অভিমুখ পরিবর্তন হওয়ায় বস্তুটির এই ধরনের বেগকে বলা হয় অসম বেগ। তাহলে মান যখন সেম থাকবে বা একই থাকবে ও শুধুমাত্র অভিমুখ পরিবর্তন হবে, তখন বস্তুটা কোন পথে যাবে, তখন কিন্তু বস্তুটা সরলরৈখিক পথের পরিবর্তে কিন্তু বক্রপথে যাবে। দেখো আমি কিন্তু গোল করে দিয়েছি, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা। ঠিক আছে, ছবিটাতে দেখো এবার ভালো করে, এইটা হচ্ছে বৃত্তপথে কিন্তু প্রদক্ষিণ করছে বস্তুটা। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র, আর যখন বস্তুটা এ বিন্দুতে ছিল তখন তার অভিমুখটা কোন দিকে ছিল, ঠিক এই বৃত্তের স্পর্শক বরাবর কিন্তু ছিল। ঠিক আছে, যখন বস্তুটা বি বিন্দুতে এলো তখন অভিমুখটা কোন দিকে এলো না, ঠিক এই স্পর্শক বরাবর কিন্তু অভিমুখটা হলো। যখন সি বিন্দুতে এলো তখন অভিমুখটা কোন দিকে হলো, ঠিক এই বরাবর কিন্তু হলো। যখন ডি বিন্দুতে এলো তখন অভিমুখটা কোন দিকে এলো না, ঠিক এই বরাবর কিন্তু হলো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করলেও কিন্তু ব্যক্তিটার বা বস্তুটার প্রতি মুহূর্তে কিন্তু অভিমুখের পরিবর্তন হচ্ছে, কারণ এ বি সি ডি এই 4টে বিন্দু তোমাদের আমি করে দেখালাম। তাহলে যেহেতু এখানে অভিমুখের পরিবর্তন হচ্ছে তাহলে এই ধরনের বেগকেই কি বলা হচ্ছে না, অসম বেগ কিন্তু বলা হচ্ছে। আর এই ধরনের
গতিকে কি বলা হচ্ছে না সমবৃত্তীয় গতি। দেখো আমি লিখে দিয়েছি, ঠিক আছে, সংজ্ঞাটায় সমবৃত্তীয় গতি। তাহলে সংজ্ঞাটা কি? একটি কণা বৃত্তপথে সমদ্রুতিতে ঘুরছে। সমদ্রুতি জিনিসটা কি না মান কিন্তু সেম, অর্থাৎ সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে, সেটাই হচ্ছে সমদ্রুতি। সংজ্ঞাটা আমি বলে দিয়েছিলাম। তাহলে একটি কণা বৃত্তপথে সমদ্রুতিতে ঘুরছে। বৃত্তপথে গতিশীল অবস্থায় যে কোনো মুহূর্তে কণার বেগ ওই বিন্দুতে বৃত্তের স্পর্শক বরাবর হয়, যেটা আমি তোমাদের অভিমুখটা ছবি এঁকে দেখালাম। ফলে প্রতিটি মুহূর্তে কণার বেগের অভিমুখের পরিবর্তন হয়। কণার এই গতিকে বলা হয় কি না সমবৃত্তীয় গতি। আর ছবিটা কোনটা হবে? এইটা। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি দেখো পরের প্রশ্ন, সেটা কি ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। কি বলেছে না সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, ব্যাখ্যা করো। এটা কিন্তু পরে। দেখো আমি কি লিখেছি বেগের দুটি অংশ, সেটা কি কি? একটা হচ্ছে মান আর একটা হচ্ছে অভিমুখ, যে কারণে বেগ হচ্ছে ভেক্টর রাশি, এটা তোমাদের আমি বারবার বলেছি। এবার দেখো অভিমুখ ঠিক রেখে মানের পরিবর্তন হলে বেগ পরিবর্তন হচ্ছে বলা হয়। কি কি লেখা আছে না অভিমুখ ঠিক রেখে, অর্থাৎ অভিমুখটা যখন একই দিকে থাকবে শুধুমাত্র মানের পরিবর্তন হলে বেগ পরিবর্তন হচ্ছে বলা হয়, যেটা হচ্ছে অসম বেগের ক্ষেত্রে বললাম, অর্থাৎ যখন আমি এই উদাহরণটা দিলাম, ঠিক আছে। এবার দেখো আবার মান ঠিক রেখে অভিমুখের পরিবর্তন হলেও বেগের পরিবর্তন হচ্ছে বলা যায়। অর্থাৎ কি না মান ঠিক রেখে, অর্থাৎ মান যখন সেম থাকছে বা একই থাকছে, অভিমুখের পরিবর্তন হলেও কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে বলা যায়, যেটা হচ্ছে এই উদাহরণটা তোমাদের আমি দিলাম, ঠিক আছে। আর দ্রুতির কি না দ্রুতির কিন্তু একটাই অংশ, সেটা কি শুধুমাত্র মান, সেই কারণে দ্রুতি একটা স্কেলার রাশি, এটা তোমাদের আমি বললাম। এক্ষেত্রে মানের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হচ্ছে বলা হয়, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে এখানে যখন হচ্ছে অভিমুখ স্থির থাকছে, তাহলে প্রথম ক্ষেত্রে বেগের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয়, কারণ মান শুধুমাত্র আছে কার দ্রুতির, আর বেগেরও মান আছে কিন্তু তার সঙ্গে অভিমুখ আছে। তাহলে বেগের যখন মান পরিবর্তন হচ্ছে তখন আমি কিন্তু দ্রুতিরও পরিবর্তন হচ্ছে বলতে পারি। সেই কথাটাই কিন্তু এখানে লেখা আছে যে প্রথম ক্ষেত্রে বেগের পরিবর্তন হলো দ্রুতির পরিবর্তন, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ কি এখানে দেখো বলা আছে যে মান স্থির রেখে, মানে মানটা স্থির, অভিমুখের পরিবর্তন হচ্ছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বেগের পরিবর্তন দ্রুতির পরিবর্তন নয়, কারণ দ্রুতির শুধুমাত্র মান আছে, অভিমুখ নেই। বেগের কিন্তু মান আছে, অভিমুখ আছে, আর সেই কারণেই বলা হচ্ছে কি না বেগের পরিবর্তন দ্রুতির পরিবর্তন নয় দ্বিতীয় ক্ষেত্রে। যেমন কোনো কণা সমদ্রুতিতে বৃত্তপথে ঘুরতে থাকলে প্রতিটি মুহূর্তে কণাটির বেগের পরিবর্তন হয়। এক্ষেত্রে যে কোনো মুহূর্তে কণার বেগের অভিমুখ হলেও ওই মুহূর্তে কণাটির অবস্থান বিন্দুতে অঙ্কিত স্পর্শক, যেটা আমি এই ছবিতে এঁকে দেখালাম, ঠিক আছে। তাহলে এখান থেকেই বলতে পারা যায় যে কাজেই বলা যায় সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। অর্থাৎ কাজেই বলা যায় লেখার পর এই জায়গাটাতে তোমরা কিন্তু লিখে দেবে কি না সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। আশা করি বুঝতে পেরেছ, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এবার দেখো আগের কোশ্চেনটার সঙ্গে রিলেট করে কিন্তু এই কোশ্চেনটাও পড়ে, সেটা কি না সমবেগ সম্পন্ন কোনো বস্তু সমদ্রুতি সম্পন্ন হবেই, ব্যাখ্যা করো, এরকম কিন্তু পড়তে পারে। বা দুটো কোশ্চেন কিন্তু একই পড়তে পারে। যদি দুটো কোশ্চেন একই পড়ে তখন তোমরা কিন্তু এই পুরোটা লিখে দেবে, ঠিক আছে। যদি ধরো তোমাদের শুধুমাত্র এই কোশ্চেনটা পড়লো তখন তোমরা কোনটা লিখবে না তখন তোমরা লিখে দেবে যে বেগের দুটি অংশ এখান থেকে শুরু করবে আর কোন পর্যন্ত লিখবে দেখো আমি তোমাদের মার্ক করে দিয়েছি, পরিবর্তন পর্যন্ত কিন্তু লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসছি দেখো পরেরটা, সেটা কি না ত্বরণ। প্রথমে আমরা কিন্তু ত্বরণের সংজ্ঞাটা জেনে নিই। কি আছে না সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। দেখো সময়ের সাপেক্ষে বলেছে, তার মানে সময়টা কি থাকবে নিচে থাকবে, আর এখানে বেগের পরিবর্তন থাকবে উপরে, কারণ বেগ পরিবর্তনের হারকেই বলা হচ্ছে ত্বরণ। তারপরে ত্বরণ সমান আমরা কি লিখতে পারি বেগের পরিবর্তন ভাজিতক সময়, ঠিক আছে। আর যখন আমরা এটাকে গাণিতিক প্রকাশ হিসেবে লিখব তখন কি লিখব না বেগের পরিবর্তনটাকে আমরা লিখতে পারি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, আর নিচে সময় যেরকম আছে রয়ে যাবে।
আর একটা ত্বরণের একক সংজ্ঞা পড়ে, সেটা কি না এটাতে একটা সংজ্ঞা পড়লাম। আর একটা সংজ্ঞাও যেটা হচ্ছে একক সময়ের ব্যবধানে বেগের বৃদ্ধিকে বলা হয় ত্বরণ বলা হয়। কি বললাম না একক সময়ের ব্যবধানে বেগের বৃদ্ধিকে ত্বরণ বলা হয়। সেটা কীরকম একটু উদাহরণ দিয়ে আমি বলে দিই। ধরো একটা ব্যক্তি বা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাত্রা শুরু করেছে। এরকম 3টে ভাগে আমি কিন্তু পথটাকে ভাগ করে নিলাম, ঠিক আছে। এ থেকে যখন সি বিন্দুতে যাচ্ছে, আমি এটাকে সি বিন্দু আর এটাকে কিন্তু ডি বিন্দু আমি ধরে নিয়েছি। এ থেকে যখন সি বিন্দুতে যাচ্ছে তখন সময়টা কত নিচ্ছে 1 সেকেন্ড। সি থেকে ডি বিন্দুতে যাচ্ছে যখন সময়টা নিচ্ছে 1 সেকেন্ড। ডি থেকে বিতে যাচ্ছে যখন সময়টা নিচ্ছে 1 সেকেন্ড। আর এখানে দেখো আমি তীর চিহ্ন দিয়ে, ত্বরণ হচ্ছে যেহেতু ভেক্টর রাশি সেই কারণে কিন্তু ত্বরণের অভিমুখ আছে, আমি পরবর্তীকালে বলে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো 1 সেকেন্ডে মানে এ থেকে সিতে যখন যাচ্ছে তখন সময় লাগছে 1 সেকেন্ড, আর তখন বেগটা কত না 4 মিটার পার সেকেন্ড। সি থেকে ডিতে যেতে সময় লাগছে 1 সেকেন্ড, তখন বেগটা কত না 5 মিটার পার সেকেন্ড। ডি থেকে বিতে যেতে সময় লাগছে কত 1 সেকেন্ড, আর বেগটা কত না 6 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে সময় কিন্তু একই আছে। তাহলে একক সময়ের ব্যবধানে অর্থাৎ নিচে যখন সময়টা থাকবে এবং বেগের বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। বেগের বৃদ্ধি মানে কীরকম দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এটাতে আছে 4 মিটার পার সেকেন্ড, তারপরে 5 মিটার পার সেকেন্ড, তারপরে কিন্তু 6 মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে কিন্তু আমার বেগ যে পরিবর্তনটা হচ্ছে সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে যখন একক সময়ের ব্যবধানে বেগের বৃদ্ধি হয় তখন সেটাকে কিন্তু ত্বরণ বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ত্বরণের সংখ্যাটা যে কোনো একটা লিখলেই কিন্তু হবে। এবার আসি দেখো মন্দন। ত্বরণের সাথেই কিন্তু মন্দনটা একটা রিলেট করে পড়ে। সেটা কি না একক সময়ের ব্যবধানে বেগের হ্রাসকে, আগেরটা যেটা পড়েছিলাম হচ্ছে দেখো বেগের বৃদ্ধিকে বলা হচ্ছে, আর মন্দন যেটা কিন্তু সেটা হচ্ছে বেগের হ্রাসকে। এখানে দেখো ছবিটা একটু ভালো করে বুঝিয়ে দিই। এ বিন্দু থেকে যখন একটা ব্যক্তি বা বস্তু যাত্রা শুরু করছে তখন বি বিন্দুতে এসে থামছে, ঠিক আছে। এখানে আমি পথটাকে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। এটা হচ্ছে সি বিন্দু, আমি দেখো নিচে লিখে দিচ্ছি সি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু, ঠিক আছে। এ থেকে সিতে যেতে সময় লাগছে কত 1 সেকেন্ড, আর বেগটা কত 6 মিটার পার সেকেন্ড। সি থেকে ডিতে যেতে সময় লাগছে 1 সেকেন্ড, বেগটা কত 5 মিটার পার সেকেন্ড। ডি থেকে বিতে যেতে সময় লাগছে কত, সময় লাগছে 1 সেকেন্ড, আর বেগটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে দেখো একক সময়ের ব্যবধানে অর্থাৎ কি না প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 1 সেকেন্ড করে আমার সময় লাগছে, ঠিক আছে। আর এখানে দেখো বেগের যে পরিবর্তনটা হচ্ছে সেটা কিন্তু ক্রমশ কমছে। আগেরটার ক্ষেত্রে কি হচ্ছিল দেখো বাড়ছিল, আর এখানে কিন্তু বেগের যে পরিবর্তনটা হচ্ছে সেটা কিন্তু ক্রমশ কমছে। প্রথমে ছিল 6, তারপরে 5, তারপরে কিন্তু 4। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে না একক সময়ের ব্যবধানে বেগের হ্রাস হচ্ছে, সেই কারণেই এই ঘটনাটাকে বলা হচ্ছে কি না মন্দন কিন্তু বলা হচ্ছে। আর মন্দনটাকে আমরা কিভাবে প্রকাশ করি না মন্দনটাকেও আমরা প্রকাশ করি যে বেগের পরিবর্তন ভাজিত সময়। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি দেখো মন্দন। তাহলে মন্দনটা আমরা এতক্ষণ ধরে কি বললাম না মন্দনটা হচ্ছে একটা ঋণাত্মক ত্বরণ, ঠিক আছে। এবার আসি দেখো বেগের মান ও অভিমুখ আছে, তাই বেগের পরিবর্তনেরও মান অভিমুখ আছে। দেখো ত্বরণ সমান আমরা কি জানি বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন জিনিসটা কি না বেগের ওপর নির্ভর করছে, তাহলে বেগের ওপর যেহেতু নির্ভর করছে আর বেগের যেহেতু নির্দিষ্ট মান আর অভিমুখ আছে সেই কারণে বেগের পরিবর্তনেরও মান ও অভিমুখ থাকবে। আর ত্বরণ যেহেতু বেগের পরিবর্তনের ওপর নির্ভরশীল সেই কারণে কিন্তু ত্বরণেরও একটা নির্দিষ্ট মান ও অভিমুখ থাকবে। সেই কারণে ত্বরণটা কি না ত্বরণটাও কিন্তু একটা ভেক্টর রাশি কিন্তু হয়ে যাবে। তাহলে ত্বরণটা কি বললাম না ত্বরণটা কিন্তু একটা ভেক্টর রাশি, ঠিক আছে, কারণ এর মান অভিমুখ আছে। এবার দেখো ত্বরণের এককটা দেখো আমি লিখে দিয়েছি ত্বরণ ভেক্টর রাশি। ত্বরণের এককটা কি না সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে সিজিএস পদ্ধতিতে, আর এসআই পদ্ধতিতে কি না সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে আমি যেটুকু করালাম যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট